This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আজকাল আমরা সব কিছু না কীরকম ওই ক্যালেন্ডার মেপে করি। ক্যালেন্ডারের দিন ধরে কোনো দিন বাবাকে ভালোবাসি, কোনো দিন মাকে ভালোবাসি, এরকম দিন ছেড়ে মাঝে মধ্যে আমরা আবার সপ্তাহেও যাই। মানে ধরুন রাস্তাঘাটে দুর্ঘটনা ঠেকাতে বা লোকজনকে সচেতন করতে আজকাল তো পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এই এক সপ্তাহে রাজ্যটাকে দেখে কি মনে হচ্ছে জানেন? আমাদের রাজ্যে বোধহয় মুখ খোলার সপ্তাহ শুরু হয়েছে। যে যেখানে পারছেন মুখ খুলছেন, হ্যাঁ, এ ওর, ও তার, যে যার কীর্তিকাহিনী ফাঁস করে দিচ্ছেন। শুরুটা কিন্তু মুখ্যমন্ত্রী করেছিলেন। সপ্তাহের প্রথম কাজের দিন ছিল সোমবার। এবার নবান্নে পুরকর্তাদের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে মুখ খুললেন, তারপর তো স্রোতের মতো দেখলাম যে নেতা মন্ত্রী সবার বিরুদ্ধে কড়া কড়া কথা বেরিয়েই চলেছে। তৃণমূলের নেতা মন্ত্রী শান্ত্রী পারিষদরা তারা প্রত্যেকে মানে ত্রাহি রব আর কি। এরপর দেখলাম অদ্ভুত একটা তার রিপল এফেক্ট, একজনের থেকে আরেকজনের অনুপ্রাণিত হওয়ার এফেক্ট আর কি। তৃণমূলের সবাই দেখলাম নিজেদের বাঁচাতেই হোক বা অন্যের ঘাড়ে দোষ চাপাতেই হোক, সবাই একে অন্যের বিরুদ্ধে মুখ খোলা শুরু করে দিলেন। কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেল। বা নিজেদের আত্মরক্ষার্থেই বলুন আর পাল্টা দোষারোপী হোক, তৃণমূলের নেতা মন্ত্রীরা কিন্তু এখন দেদার বুলি ছোটাচ্ছেন। দমকে তাদের মুখ থেকে সব কথাবার্তাগুলো বেরিয়ে আসছে। থেকে মনে হচ্ছে কি জানেন তো, তারা নিজেদের যেটা কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, নিজেদের আটকে রাখতে পারছেন না মুখটা। বিধাননগরের কথাই ধরুন, বিধাননগর পুরসভা, পুর নিগম। এবার পুর নিগমের বিরুদ্ধে প্রথমে হোর্ডিং কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। আঙুল উঁচিয়ে সেখানে মেয়রকে দেখালেন কে? চেয়ারম্যান, বড় চেয়ারম্যান, ডেপুটি মেয়র সবাই। এবার সেই হোর্ডিং কেলেঙ্কারিটা খানিকটা থিতোতেই বিধাননগর পুর নিগমের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে চলে এলো। দেখুন, দেখে মনে হচ্ছিল কি জানেন তো, ওই আমরা যেরকম খবরের মাঝখানে একটু বিরতিতে যাই না, এগুলোর মধ্যে হয়তো সেরকম বিরতি থাকলেও থাকতে পারত, কিন্তু টেলিভিশন তো না, এটা নিউজ চ্যানেল না। ফলে বিধাননগর কর্পোরেশনে সেসবের মধ্যে ওই সমস্ত বিরতির কোনো বালাই নেই। একটা বিতর্ক, তার থেকে আরেকটা বিতর্ক, স্ট্রেট একটার থেকে আরেকটায় সিমলেসলি। কি অদ্ভুতভাবে এক দুর্নীতির থেকে আরেকটা দুর্নীতির দিকে নজর ঘুরিয়ে দিচ্ছে এই বিধাননগর পুর নিগম। দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। আর তার থেকেও বেশি অবাক হচ্ছিলাম কি জানেন, এই সব কটা জিনিস করছে একদলই, তৃণমূলই। এই যে হোর্ডিং কেলেঙ্কারি নিয়ে নিজের অবস্থানটা স্পষ্ট করে উঠতে পারেননি মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মেয়রকে হোর্ডিং নিয়ে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ হয়তো দেওয়ার উচিত ছিল। পৃথিবীর সবারই একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার তো কথা, এই অধিকারটা তো সবারই আছে, তাই না? কিন্তু সেই সমর্থনটার সুযোগ পাওয়ার আগেই দেখলাম রাস্তা সারাই নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তুললেন বিধাননগরের ডেপুটি মেয়র। রাস্তার সঙ্গে তৃণমূলের কিন্তু অনেক দিন ধরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আপনারা জানেন। সেই যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে বলেছিল 6 বছর আগে অনুব্রত মণ্ডল, তারপর থেকে উন্নয়ন আর কোথাও দাঁড়াক ছাই না দাঁড়াক, রাস্তার পাশে ঠিক দাঁড়ায়। এই 2018 পঞ্চায়েত ভোটের সময় অনুব্রত মণ্ডল কোন উন্নয়নকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন সেটা আমিও জানি, আপনিও জানেন। তবে এটা ঠিক, উন্নয়নের সঙ্গে রাস্তার সত্যি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রাস্তা দেখেই বোঝা যায় উন্নয়ন কতটা হয়েছে। এবার আপনি যদি সল্টলেকে যান তাহলে বুঝতে পারবেন উন্নয়ন একদম কাকে বলে। একেবারে উন্নয়নের বিধাননগর মডেল। সল্টলেকের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় যদি দেখে যেতে পারতেন না, তার নিশ্চিত তার বুকটা গর্বে ফুলে উঠত। বাম সরকারের ব্যর্থতা যে তারা এই উন্নয়নের মডেলটা খুঁজেই পায়নি, দেখাতেও পারেনি, কিন্তু বর্তমানে সেটা পুর নিগম করে দেখাচ্ছে। বিধাননগরের এই উন্নয়ন মডেলের সবচেয়ে আকর্ষণীয় ফিচারটা কি জানেন? এখানে রাস্তা সারাইয়ের মাপকাঠি। রাস্তা সারাইয়ের প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে রাস্তাটাকে তখন সারাই করা হবে
যখন রাস্তাটা ঝাঁ চকচকে মসৃণ হবে, মসৃণ ঝাঁ চকচকে রাস্তা ছাড়া সারাই হবে না। খানাখন্দ বা গাড্ডা রয়েছে যে রাস্তায়, সেটা কোনোদিন সারাইয়ের কোনো টেন্ডারে অগ্রাধিকার পাবে না। দেখুন, বিজেপি তো এই ধরনের অভিযোগই তুলছে। বিধাননগরে রাস্তা সারাইয়ের 2.5 কোটি টাকার টেন্ডারে বেনিয়মের অভিযোগ উঠেছে, আর বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল সেই অভিযোগটাকেই কোথাও গিয়ে মান্যতা দিয়ে দিচ্ছেন, সেটাকেই ঠিক বলে দিচ্ছেন। এই যে 13ই জুন পুর নিগমের 28, 29, 30, 31 এই 4টে ওয়ার্ডে রাস্তা তৈরির দরপত্র ডাকা হয়েছিল, রোড রেস্টোরেশন তহবিল আর কি। তো সেখানে মোট 2,68,07,000 টাকার দরপত্র দেওয়া হয়। এবার 2.5 কোটির রাস্তা মেরামতিতে শুধু মেয়রের ওয়ার্ডেই 99,95,882 টাকার দরপত্র দেওয়া হয়েছে। কীরকম শুনে ওই বাটার জুতোর দামের মতো মনে হচ্ছে না? 1 কোটির আশেপাশে আর কি, কিন্তু 1 কোটি নয়। বিরোধীদের অভিযোগ যে ওই 1 কোটি টাকা খরচের মতো খারাপ রাস্তাই তো মেয়রের ওয়ার্ডে নেই। রাস্তা নির্মাণের ক্ষেত্রে ওই দরপত্র যেগুলো দেওয়া হয় না, তাতে একটা নির্দিষ্ট জায়গার নাম থাকে, কোন রাস্তাটা, সেটা কোনখান থেকে কোথায় গিয়ে শেষ হচ্ছে, কতটা জায়গা সারাই ঠারাই হচ্ছে, এই সমস্তগুলো উল্লেখ করা থাকে। কিন্তু মেয়রের ওয়ার্ডে কোন জায়গায় কোটি টাকার রাস্তা রয়েছে তার কোনো উল্লেখ নেই। অথচ একই রকম দরপত্রে 28 নম্বর ওয়ার্ডে সেখানে রাস্তার জায়গা আর নাম সব কিছু উল্লেখ আছে। তাহলে বলুন তো একটা কথা, মেয়রের ওয়ার্ড সেটা অবশ্য একটু ব্যতিক্রমী ওয়ার্ড হওয়ারই কথা, কিন্তু রাস্তায় কি সেখানে একমাত্র রাস্তা, নাকি রাস্তাটা আসলে ব্যতিক্রমী রাস্তা? একদম স্পেসিফিক উল্লেখ করে দেওয়া থাকে যে কোথা থেকে কাজ হবে। এটা কিন্তু আমাদের বিগত দিনে ছিল, এটা আমি 95 থেকে প্রতিনিধিত্ব করছি। এটা কিন্তু বিগত দিনে এগুলো একদম স্পেসিফিক দেওয়া থাকতো, কিন্তু এখন কেন হচ্ছে না সেটা তো দেখতে হবে কেন হচ্ছে না। এটা তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, এটা আমিও খেয়াল করেছি, কিন্তু এখানে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি। ডেপুটি মেয়রেরই তো দপ্তর রাস্তা, ডেপুটি মেয়র যদি বলে থাকে হচ্ছে না তাহলে তো তারই ফল্ট, তিনি কেন দেখছেন না? স্পেসিফিকেশন ছাড়া কোনোদিন এস্টিমেট তৈরি হয়? এর মধ্যে ফ্যালাসি আছে। আমি এমএমআইসি ঠিকই, কিন্তু সবকিছুরই উত্তর মেয়র দিতে পারবেন, আমি দিতে পারবো না। আর 99,95,000 টাকার রাস্তা করার মতন 29 নম্বর ওয়ার্ডে জায়গা নেই। 29 নম্বর ওয়ার্ডের সব রাস্তাই ভালো, ওই রাস্তাটা ওই টেন্ডারটা ঝুলিয়েছে কেন? আমাদের ওয়ার্ডে ভেতরে অলিগলিতে মুখ থুবড়ে পড়ে যেতে হবে, গাড়ি চলতে পারে না। আমার গলিটা ছেড়ে দিন নয়, আমি বিজেপির সদস্য, আমার গলিটা হবে না, আমি ধরে নিলাম, কিন্তু বাকি সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দেয় সেই সব রাস্তা কেন হবে না? এই ব্যাপারে কোনো কথা বলবো না। এটা সত্যি না বাস্তব? বলবো না। বিধাননগরের ক্ষেত্রে বাস্তব। এটা প্রাইভেসি বলে একটা জিনিস আছে, তো ওই ব্যাপারে কোনো কথা বলবো না। এটা কি বিজনেস ট্রিক? বিজনেস ট্রিক। টেন্ডারে তার মেজারমেন্ট অনুযায়ী সে তো বলে দিচ্ছে যে আমি কতটা আমার রাস্তা হলে রাস্তা কতটা করতে হবে, ফুটপাথ হলে কতটা ফুটপাথ করতে হবে, বা বিল্ডিং হলে বিল্ডিং কনস্ট্রাকশন কী করতে হবে, সেগুলো তো থাকেই স্পেসিফিকেশন। হ্যাঁ, অবশ্যই থাকে। বাড়ির নাম্বার থেকে ধরুন 1 থেকে 10 পর্যন্ত বাড়ির নাম্বারে যেটুকু আছে সেভাবেই করা হয় আর কি, মেনশন করা থাকে, সব মেনশন করাই থাকে ওগুলো সব ওয়ার্ক অর্ডারে সব মেনশন করাই থাকে, ওটা কত থেকে কত অবধি সব। যেরকম অ্যাডেড এলাকায় কোনো বাড়ির মানে মেন সদস্য তাদের নাম থেকে থাকে, সল্টলেকের মধ্যে ওই তো ব্লক থাকে, তারপর নাম্বার থাকে। আচ্ছা, এটা সবাই কি করে ভুলে যান বলুন তো? মেয়রও তো একজন কাউন্সিলর, তিনি তার নিজের ওয়ার্ডে একটু বেশি নজর দেবেন, মানে যেটাকে ওই পক্ষপাতিত্ব বলে আর কি। এতে অন্যায়ের কিছু আছে নাকি? নিজের এলাকাতে দেখতেই হবে। আর দেখুন, মেয়র হওয়া সত্ত্বেও তার ওয়ার্ডে যদি সেরা পরিষেবাটা না পৌঁছয়, তাহলে এই প্রশ্ন উঠবে না, কীরকম মেয়র হলো, আর মেয়র হয়ে লাভই বা কী হলো? কিন্তু সত্যিই যদি তাই হয়, সেগুলোকে না হয় আমরা ছাড় দিলাম, কিন্তু তাহলে এরকম স্পিকটি নট পরিস্থিতি কেন? কেউ কোনো কথা বলছেন না, সব এড়াচ্ছেন। সব পুরসভাতেই তো কাজের পর সাইনবোর্ড ঝোলানো হয়, এটা একদম মাস্ট। অত দূর থেকে অত দূর রাস্তা সারানো হলো, এত টাকা খরচ হলো, এতদিন সময় লাগলো। আরে কাজ করে যদি লোকের কাছে বড়াই করতে নাই পারলেন যে কাজটা করেছেন, তাহলে কাজ করে কী লাভ? এ
তো আমি আপনি সবাই জানি। সুতরাং এটার মধ্যে তো কোনো অস্বাভাবিকত্ব নেই। কিন্তু মেয়রের ওয়ার্ডে সেটা যে ঘোষণা করা হয়নি সেটা তো খোদ ডেপুটি মেয়রই স্বীকার করে নিচ্ছেন। দেখুন, এটার মধ্যে কি কোনো রকম বিনয় আছে নাকি নিয়মের ব্যতিক্রম আছে? এমনিতে তো একটা জিনিস আপনার আমার খুব পরিষ্কার করে জানা আছে যে টাকাটা মেয়রের নয়, ঠিকাদারেরও নয়, টাকা তো সল্টলেকের বাসিন্দাদের, তারাই তো ট্যাক্স দেন। এবার টাকার হিসেব দিয়ে দিতে তাহলে সমস্যাটা কোথায়? তাহলে কি টাকার হিসেবটা এখনও মেলানো যায়নি? তার মানে তো মুখ্যমন্ত্রীর কাছে সঠিক খবরই পৌঁছেছে। সল্টলেক পুরসভায় বিস্তর অনিয়ম রয়েছে বলেছিলেন মুখ্যমন্ত্রী, আপনাদের মনে আছে হয়তো। সে কারণেই ওই মুখ্যমন্ত্রী পুরসভাগুলোর হাত থেকে টেন্ডার ডাকার অধিকারটা কেড়ে নিচ্ছেন। এবার থেকে কেন্দ্রীয়ভাবে টেন্ডার ডাকা হবে। লোকালি ছাড়বেন না, লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে। টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না, টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে, কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। 5 বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার, কারা দেখছে না তাদের লিস্ট আমরা ব্ল্যাক লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি, নিইনি। তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক, এটা হবে না। আমার কি মনে হচ্ছে জানেন, বিধাননগরের পুরকর্তারা এই কথাতেই অনুপ্রেরণা পেয়ে গেছেন। মানে এতদিন ধরে যে কথাগুলো তারা বুকের মধ্যে জমিয়ে রেখেছিলেন, যে কথাগুলো ওই জমে পাথর হয়ে যাওয়ার কথা আর কি, সেই কথাগুলো আর কি এই বেলা ফাঁস করে দিচ্ছেন, বুকটা হালকা করে নিচ্ছেন। আর তার সাথে সাথে হয়তো কেউ কেউ গায়ের ঝালও মিটিয়ে নিচ্ছেন। এটা শুধু বিধাননগর বলে না, সব জায়গাতে এই সিস্টেমটা বা এই ট্রেন্ডটা ছড়িয়ে পড়েছে, জানেন তো। আমরা তাই দেখছি, ওই শুধু সব কিন্তু ওই মুখ খোলা সপ্তাহের ফল। সব ওই মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর থেকে অনুপ্রেরণা চারপাশে ছড়িয়ে গেছে এবং সবাই মুখ করে ফেলছেন। এখানে শুধু না, শুধু জলপাইগুড়ি অবধি ব্যাপারটা সত্যি হয়ে গেছে। ওখানকার ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানেও একই ট্র্যাডিশন। সেখানে মুখ্যমন্ত্রীর কথাতেই বোধহয় তৃণমূল নেতারা ভেতরের সব খবর বাইরে বলে দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন। দেখে মনে হচ্ছে তাই, জানেন তো। সবাই হড়হড় করে সব কিছু বলে বেড়াচ্ছেন। জেলা পরিষদের সদস্য, তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, তাকে তো পুলিশ গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। গত বুধবার রাত্রে দেবাশিস গ্রেফতার হয়েছেন অন্যের জমি জবরদখলের চেষ্টা আর যার জমি তাকে খুনের চেষ্টার অভিযোগে। মুখ্যমন্ত্রী কি বলেছেন? বলেছেন তিনিই পুলিশকে বলেছিলেন যাতে দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয়। এবার দেবাশিস গ্রেফতার হতেই শোনা যাচ্ছে নেতাদের ওই সব মুখ খোলার বহরটা বেড়ে গেছে। তারা এতদিনে মুখ খুলেছেন এবং পরিষ্কার করে দিচ্ছেন যে নেতাদের অতিলোভেই নাকি ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের তাঁতি নষ্ট হয়েছে। এই ডাবগ্রাম ফুলবাড়ির 2 প্রাক্তন ব্লক সভাপতি কি বলছেন জানেন? বলছেন দেবাশিস প্রামাণিকের মতো নেতাদের জোর জুলুম আর জমির প্রতি লোভেই নাকি ভোটাররা তাদের পায়ের তলার থেকে জমি সরিয়ে নিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। ডাবগ্রাম ফুলবাড়ির দুবারের বিধায়ক ছিলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। এবার 2021-এ গৌতম দেবকে হারতে হয় বিজেপির কাছে, শিখা চ্যাটার্জির কাছে। এবারে লোকসভা ভোটের নিরিখেও ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূল বিজেপির থেকে 60,000-এর কাছাকাছি ভোটে পিছিয়ে রয়েছে, অর্থাৎ ড্যামেজটা কন্ট্রোল হয়নি। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূলের 2 প্রাক্তন সভাপতি বলছেন যে বর্তমান ব্লক সভাপতি ওই দেবাশিস প্রামাণিক আর তার দলবলের জুলুমে ভোটাররা নাকি অতিষ্ঠ, আর তাই তারাও বিরক্ত। দেবাশিসদের ওই জমির লোভেই নাকি তৃণমূলের জমি ক্রমশ আলগা হচ্ছে। এবার প্রশ্নটা তো এখানে, দলের ক্ষতি হচ্ছে সেটা বুঝেছেন তার মানে, এত বড় ক্ষতি হচ্ছে সেটাও বুঝেছেন তার মানে। তাহলে এতদিন কেন মুখ বুঝে সহ্য করছিলেন? শুধু দেবাশিসের ভয়, নাকি দেবাশিসের পেছনে আরও কেউ আছেন যার ভয়ে এতদিন দলের ক্ষতিটা দলের নেতারাই বসে বসে দেখলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নবান্নে বসে শুধু দেবাশিসের গ্রেফতারির খবরই দেয়নি, গৌতম দেবের নাম করে বলেছেন কেন ওই এলাকায় জমি বেদখল হচ্ছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি আঁচ পেয়েছেন কাদের জন্য তার দল
উত্তরবঙ্গে জমি হারিয়েছে? আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। ব্যতিক্রম কি? শাসক নেতাদের মদতে জমি লুটের কারবার। অভিযোগটা দক্ষিণ টু উত্তর, দমদম টু ডাবগ্রাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জমি দখলে অ্যাকশনের নামে প্রশাসন। ডাবগ্রামের তৃণমূলের দাপুটের নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে বিমল রায় এবং এমডি কালাম নামে আরও 2 তৃণমূল নেতাকে। ধৃতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। দাপুটে নেতা, দীর্ঘদিনের ব্লক সভাপতি দেবাশিসের কীর্তিকলাপ নিয়ে এতদিন কেউ কিচ্ছু জানতেন না, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সবাই জানতে পারলেন। এটা কি সম্ভব? প্রশ্নের উত্তর খুঁজতে TV9 বাংলার ক্যামেরা পৌঁছে যায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়। দলের জার্সি গায়ে বেআইনি কারবারের খেলোয়াড়রা অ্যারেস্ট হতেই মুখ খুলছেন তৃণমূলের নেতা নেত্রীরাই। কৃতকর্মের ফল এটা হওয়ারই ছিল, এটা ভবিতব্যকে অস্বীকার করা যায় না। দীর্ঘদিন ধরে ডাবগ্রাম ফুলবাড়ির একটা বড় ব্যাধি হলো জমি সংক্রান্ত। এই ব্যাধি এটা একটা ক্যান্সার ধারণ করে ফেলছে ডাবগ্রাম ফুলবাড়ি। সুবিধাভোগী যারা আছে তারা সবাই জড়িত। ঠক বাঁচতে গাঁ উজাড়ের সম্ভাবনা। এতদিন বলেননি কেন তাহলে? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই সম্ভব হয়নি নাকি? সাগর মহন্ত পরিচিত তৃণমূল নেতা, তার মতোই মুখ খুলেছেন সুধা সিংহ, আর এক প্রাক্তন ব্লক সভাপতি, তৃণমূলের প্রাক্তন প্রধান। আমার যতটুকু যেখানে যেখানে অভিযোগ করার আমি কিন্তু সেটা করেছি। ব্লক প্রেসিডেন্ট হওয়ার পরে উনি 7 বছর কন্টিনিউ ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তখন ওনার নেতৃত্বেই চলতো আর কি। যে যেরকম কর্ম করবে সেটা তো ফল পাবেই। দলকে জানিয়েছি, বললাম তো, দলেও জানতো। তারপরে মনে করুন যে বিভিন্ন পত্রিকার মাধ্যমেও আমি সেগুলো তুলে ধরেছিলাম সেই সময়। সেটা 14-15। দল জানতো 2014 থেকেই, 10 বছর পর অ্যাকশন হলো। দলের নেতারা তখন থেকেই সবটা জানতেন এবং এই জমির কারবারের জেরেই কার্যত মানুষের মধ্যে শাসক নেতাদের বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়। এখানেই ভোটের অঙ্ক। আরও ভালো করে বললে ভোটে শাসকের পরাজয়ের অঙ্ক। 2011-তে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রটি তৈরি হয় এবং প্রথমবারই 11,236 ভোটে জয়ী হন তৃণমূলের গৌতম দেব। 2014 লোকসভায় এই বিধানসভায় বামেদের থেকে তৃণমূল এগিয়ে ছিল 18,138 ভোটে। 2016 বিধানসভায় গৌতম দেব বাম প্রার্থীকে 23,811 ভোটে হারিয়ে দেন। 2019-এর লোকসভায় জলপাইগুড়ি লোকসভার ফলাফলে এই কেন্দ্রে প্রথমবার 86,117 ভোটে পিছিয়ে যায় তৃণমূল। এরপর 2021-এর বিধানসভা ভোটে গৌতম দেব বিজেপির কাছে হেরে যান প্রায় 27,500-এর বেশি ভোটে। আর এই 2024-এর লোকসভার রেজাল্টেও দেখা যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির লিড প্রায় 60,000। একটা ওপেন গড় যেরকম মাঠ বলে, সেই মাঠ মনে করে যা ইচ্ছা তাই করেছে। 2019-এ 86,000 ভোট, আর 2021-এ 27,000 ভোট, আর 2024-এ 73,000 ভোটে আমাদের ঘাটতে হতো না। নেতাদের জমি দখলেই কি শাসকের রাজনৈতিক জমি হাতছাড়া? দখল হওয়া জমির চেয়েও রাজনৈতিক জমি উদ্ধারই কি মূল লক্ষ্য? লক্ষ্য যেটাই হোক, জমি উদ্ধারে আপাতত কাকের মৃত্যু অবশ্যম্ভাবী। এবার সেই কাক কে? এই উত্তর অধরা। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। হিন্দিতে একটা কথা আছে জানেন তো, ঝুট বলে কাউয়া কাটে, মিথ্যে কথা বললে কাকে নাকি ঠুকরে দেয়। এবার ডাবগ্রাম ফুলবাড়ির 2 প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতিকে কে ঠোকরাবেন বলুন তো? দেবাশিস নাকি অন্য কেউ তা জানি না, তবে একটা কথা বুঝতে পারছি, ওই এলাকায় এক নয়, কাকের সংখ্যা অনেক। নাহলে দলীয় পদ সামনে রেখে দেবাশিসের বিরুদ্ধে নিজের ভান্ডার ভরিয়ে তোলার অভিযোগ উঠত কি? আরেকটা কথা, সারা রাজ্যে এত জায়গা থাকতে এত জায়গায় জমি জবরদখলের অভিযোগ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন বেছে বেছে উত্তরবঙ্গের এক ব্লক সভাপতিকে অ্যারেস্ট করালেন? ভেবে দেখেছেন কখনো? একটা কাক ঝুলিয়ে বাকিদের সতর্ক করে দেওয়ার কথা বলেছিলেন তিনি। এটা কি সেটাই হলো? এবার মজা হচ্ছে, মুখ্যমন্ত্রী কাক ঝুলিয়ে দিতে বলার পরেই তৃণমূলে মনে হচ্ছে ওই কাকের শুমারি শুরু হয়ে গেছে। কাক শুমারি, কাক গণনা আর কি। যে যার মতো করে কাক খুঁজতে নেমে পড়েছেন। শিবপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি যেমন মুখ খুলছেন, তেমনি আবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, তিনিও মুখ খুলছেন। সব একে অন্যের দিকে আর কি।
লোকসভা ভোটের আগেই সুজয় চক্রবর্তীর সঙ্গেই ধাক্কাধাক্কি হয়েছিল মনোজের, তখন হয়তো তার নিষ্পিস করছিল হাত ঠাত, আর এখন তার মুখের আগল খুলে গেছে। হাওড়া পুরসভার এই প্রশাসক মণ্ডলীর কাজকর্ম নিয়ে যে পর্যালোচনা বৈঠকটা হয়েছিল, মনোজ নাকি সেখানে একদম মার কাটারি মেজাজে ছিলেন, স্টেপ আউট করে করে বেড়েছেন। সামনে হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা, তো দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু এবছরই যে হাওড়া মিউনিসিপ্যাল ইলেকশনটা হতে পারে সেটার ইঙ্গিত তো ইতিমধ্যেই পাওয়া গেছে। তার আগে মনোজ মনে হচ্ছে হা বলতে বেআইনি নির্মাণ বোঝাচ্ছে, হাওড়া না। মনোজ তেওয়ারি বলছেন তিনি হাওড়া আর শিবপুরে কত বেআইনি নির্মাণ হয়েছে তার তালিকা জমা দিয়ে দিয়েছেন, বেশ আগে জমা দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। একটা বেআইনি নির্মাণের ইটও নাকি খোলার ব্যবস্থা করেনি ওই হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলী। আচ্ছা, এটা কোনো কথা হলো? কাজের কথা হলো এটা? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি মনোজের এই চিন্তা ভাবনাগুলো দেখে। সারা রাজ্যে এই যে এই মুখ খোলা সপ্তাহ চলছে, তার মধ্যে আর কি এই দুই একটা পার্টি অফিস ভাঙা টাঙা ছাড়া একটা বেআইনি বহুতলের ইটও খুলতে দেখেছেন কেউ এই কদিনে? একটাও বেআইনি বহুতলের ভিত নড়েছে? সারা রাজ্যেই যখন বেআইনি বাড়িগুলোর গায়ে কোনো আঁচড় লাগেনি, তখন হাওড়া কী করে ব্যতিক্রম হবে? ও মনোজ কিন্তু বলছেন যে হাওড়ায় নাকি কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, কাজ মানে কি বলুন তো? নাগরিক পরিষেবা? মনোজ কি বোঝাতে চাইছেন যে মুখ বুজে থাকা হাওড়ার বাসিন্দারা এই আসন্ন পুরভোটে বুথে গিয়ে জবাব দিয়ে আসতে পারেন? এটা যদি হয় তাহলে তো বলতে হবে রাজ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মানে শিবপুরের বিধায়ক তিনি কোথাও গিয়ে আগে ভাগে স্কোর প্রেডিক্ট করছে। ইলিগাল যে কটা ইলিগাল বিল্ডিং আছে আমার শিবপুরে, যে কটা আছে সব কটা লিস্ট কর্পোরেশনকে 1.5-2 বছর আগে থেকে দেওয়া আছে। এই ইলিগালের সব বিল্ডিংগুলো আছে 21 থেকে। তার মানেটা কি? যখন আমি নিজেই দিয়ে রেখেছি তাহলে কে বাধা দিচ্ছে, কে কাজ করছে না, সেটা তো এখন উনি বলতে পারবেন কেন করছেন না। যে কোনো মানুষের সাথে চলতে গেলে দুটো মানুষের সব একটা কোথাও মিসকমিউনিকেশন হতে পারে, সেগুলো কমিউনিকেট করলে আবার মিটে যায়। আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মানে আমি কবে থেকে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা জানি না। বলবো যে উনি ওনার বিধানসভার যে প্ল্যানগুলো দিয়েছেন, কারণ সেগুলো আমাদের হেল্প করে, সেগুলো গাইড করে আমাদের কাজ করতে। কিন্তু যে কোনো কাজ আপনি বলুন, সেটা রাতারাতি পসিবল না কাজগুলো। আমি আপনাকে বলতে পারি যে 50টা বাড়ির আমার লিস্ট আছে ডেমোলিশ করার জন্য, কিন্তু 50টা বাড়ি ডেমোলিশন আমি 50 দিনে হয়ে যায় না। মানে শিবপুর বলে আলাদা কিছু নেই, মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, এবং যেখানেই বেআইনি হবে, সে বেআইনি বাড়ি হোক, তার বিরুদ্ধে এফআইআর হবে, পুলিশ অ্যারেস্ট করবে। হাওড়ার উন্নয়ন একবারই স্তব্ধ হয়ে গেছে। নিজেদের মধ্যে খেয়েই জায়গা দখল, জমি দখল, বেআইনি বিভিন্ন বাড়ি তৈরি, পুকুর ভরাট, এবং পুরো প্রশাসনের এই মুহূর্তে বোর্ড সম্পূর্ণ ব্যর্থ, পুরো প্রশাসক সম্পূর্ণভাবে ব্যর্থ। শুনলেন তো মনোজ কি বলছেন? তিনি বলছেন তিনি তালিকা দিয়েছেন, আর হাওড়ার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সুজয় চক্রবর্তী বলছেন তালিকা দিলেও রাতারাতি কাজ হওয়া মুশকিল, কাজ করতে সময় লাগে। ওই বললেন যে 50টা বাড়ির তালিকা দিলে কি 50 দিনেই 50টা গুড়িয়ে দেওয়া যাবে নাকি? অর্থাৎ কোথাও গিয়ে দুটো জিনিস আমার নজরে পড়ছে জানেন তো। এক, এই যদি 50 দিনে 50টা বাড়ি ডেমোলিশন নাও করা যায়, টাইম লাগতেই পারে, ঠিক বলেছেন হয়তো। একটা বাড়িও কি 50 দিনে ডেমোলিশন করা যায় না? সেরকম করে অন্তত মনোজের কাছে কোনো খবর পৌঁছে, আমাদের ছেড়ে দিন, দলের মধ্যে নিজেদের মধ্যে ব্যাপার তো, কিন্তু মনোজের কাছেও সেরকম কোনো খবর আছে বলে তো মনে হচ্ছে না। আর দুই, তার সঙ্গে মনোজ তেওয়ারির কথার ফারাকটা তো ধরা পড়ে গেছে, তাই না? নেতাদের কথায় আর কাজে যদি মিল না থাকে তাহলে ভোটাররা তো বিভ্রান্ত হবেনি। এই যে দেখুন না নদিয়ার ঘটনাটা, নদিয়ার নাটনা পঞ্চায়েতের ঘটনা। সেখানে নাটনা গ্রামের মানুষ ভোট দিয়েছিলেন বিজেপিকে, জিতিয়েছিলেন বিজেপিকে। এবার নাটনা পঞ্চায়েত বিজেপি পেয়ে গেছিল। এবার সেই বিজেপির পঞ্চায়েত সদস্যদের মধ্যে কয়েকজন তাদেরই দলের প্রধানের বিরুদ্ধে মুখ খুলছেন। তাদের কি দাবি? পঞ্চায়েত প্রধান নাকি এলাকায় উন্নয়ন কিচ্ছু করছেন না, তাই প্রধানের বিরুদ্ধে জোট বেঁধেছেন তারা, মুখ খুলেছেন তারা। সে মুখটাও কিন্তু খুলেছেন এই মুখ খোলা সপ্তাহে, এবং কোত্থেকে অনুপ্রেরণা নিয়েছেন সেটা জানি না।
কিন্তু এক্ষেত্রে প্রধানের বিরুদ্ধে জোট বাঁধতে তারা হাত মিলিয়ে ফেলেছেন তৃণমূলের সঙ্গে। এখানেই থেমে থাকেননি, এই প্রধানের কাজকর্মে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে একদম তালা ঝুলিয়ে দিয়েছেন। এবার বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিজেপির পঞ্চায়েত প্রধানকে ক্ষমতাচ্যুত করতে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন। এই খবর পেলে বামেরা চওড়া হাসি হাসতে পারেন, তারা এইটা দেখেও আনন্দ পেতে পারেন যে একটা সময় তাদের যে শক্ত ঘাঁটি ছিল সেই হাওড়া, সেখানে ওখানে মনোজ তিওয়ারি যা বললেন এবং সুজয় চক্রবর্তী যা বললেন, নিজেরা একে অন্যের দিকে বিভিন্ন তীর ছুড়লেন, কিন্তু একটা কথা কেউ অস্বীকার করলেন না, সেটা হচ্ছে প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে। মনোজ অভিযোগ করেছেন, মনোজ তালিকা জমা দিয়েছেন, আর প্রশাসক বললেন তালিকা পেলেও, তালিকাগুলো পেলে কাজে লাগে, কিন্তু তালিকা পেলেও সেগুলো কাজটা করতে তো সময় লাগবে। অর্থাৎ বেআইনি বাড়ি প্রচুর যে হয়েছে সেটা সবাই মিলে স্বীকার করে নিচ্ছেন। এবার কী করে হলো এই প্রশ্ন তো বিভিন্ন বিরোধীদের করার কথা, সেটা বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, বিভিন্ন লোক, কারোরই খুব একটা মুখটুক দেখা যাচ্ছে না। আর বামেদের কথা অবশ্য সেক্ষেত্রে বলে আলাদা করে লাভ নেই, তাদের তো এই ভোটের পর থেকে সেভাবে রাস্তাতেই দেখা যাচ্ছে না, হাসি তো অনেক দূরের কথা। তাই আমরা বরং তাদের নিয়েই কথা বলি যাদের মুখ ফুটছে, হাতও চলছে। আর হাত এতটাই চলছে যে পরপর দুদিনে এ রাজ্যের 2 বাসিন্দা খুন হয়ে গেলেন। গণপিটুনিতে আজ আরও একজনের মৃত্যু হয়েছে। দেখুন, মুখ খোলা যদি বিদ্রোহ হয় তাহলে এই হাত খুলে মারধর হলো সেই অবাধ্যতা যার ঢেউটা এ রাজ্যে আছড়ে পড়েছে, এবং সেই অবাধ্যতা যেটা কোথাও গিয়ে প্রশাসনের যে শক্ত মুঠি সেটা আলগা হয়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছে। এবং অবাক হয়ে দেখছি এই বিষয়টা নিজেদের মুখ খোলার কথা, তারা সবাই অদ্ভুতভাবে নিশ্চুপ। এই ছোঁয়াচে রোগের মতো যাতে গণপিটুনির সংক্রমণটা ছড়িয়ে না পড়ে তার জন্য যাদের উদ্যোগী হওয়ার কথা, তারা কেউ টুশব্দ করছেন না। তাই আমরাই আজ ফের এই গণপিটুনির বিরুদ্ধে এই অতি সক্রিয়তা, এই প্রশাসন বিরোধিতার জায়গার থেকে নাম করে কোথাও গিয়ে একটা স্বেচ্ছাচারিতা, এইগুলোর বিরুদ্ধে মুখ খুলব বলে ঠিক করেছি। সেই কথাগুলোই বলবো যে কথাগুলো আজ না বললেই না। দেখুন, একটা জিনিস তো বুঝতে পারছি যে বাংলায় গণতন্ত্রের চাবিকাঠি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কেন বলছি? আচ্ছা, গণতন্ত্র মানে কি বলুন তো? বাক স্বাধীনতা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিংয়ে জাস্ট একটু মুখ খুলেছিলেন, মুখ খুলতেই কিরকম ম্যাজিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যাদের কণ্ঠস্বর চড়ে গেছিলো তারা কীরকম গলা ছেড়ে গান গাইছেন। কিন্তু গণতন্ত্রে স্বাধীনতারও একটা শর্ত রয়েছে। গণতন্ত্র বাক স্বাধীনতা দেয়, কিন্তু গায়ে হাত তোলার স্বাধীনতা দেয় না। আমরা কি ভুলে যাচ্ছি? আইন হাতে তুলে নেওয়ার স্বাধীনতা দেয় না। আমরা কি অগ্রাহ্য করছি এই কথাগুলো? দেখুন, আজ সল্ট লেকের পোলে নাইটে মোবাইল চোর সন্দেহে 22 বছরের এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের নাম প্রসেন মণ্ডল, বয়স 22, বাড়ি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পোলে নাইটে। প্রসেন মাদকাসক্ত ছিল, তার মানসিক ভারসাম্য ছিল না। দীর্ঘদিন ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল প্রসেনকে খুনের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ধৃতদের মধ্যে একজন নাকি, অদ্ভুতভাবে অবাক হয়ে গেছি খবরটা শুনে, একজন নাকি বাংলাদেশের নাগরিক। এবার ভাবুন তো খবরের মানে গভীরতাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। এবার কল্পনা করে দেখুন, যদি কাউকে মোবাইল চোর বলে সন্দেহ হয় তাকে তো ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়াটাই দস্তুর। যে কোনো চোরকে ধরা পড়লে সেটাই করা উচিত। মারধর করে মেরে ফেলা হবে, এই অধিকারটা কে দিয়েছে? আর তারপর অদ্ভুত ব্যাপার বললাম, যেটা বাংলাদেশের একজন নাগরিক এসে আমাদের দেশের একজন নাগরিকের গায়ে হাত তুলছে, মোবাইল চুরির বিচার করছে। সে এখানে রয়েছে কি করে? সেই বিচারটা কে করবে? এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে তো কাল অপরাধীরা
ওই পয়সা খরচা করে খুনের সুপারি টুপারি দেবে না, যার ওপর রাগ তাকে কোনো রকম চোর ফোর বলে দেখে দেবে, তারপর রাস্তায় আচমকা ভিড় করে মারতে শুরু করবে। পাবলিকও হয়তো আক্রোশের বসে তাদের সঙ্গে হাত মেলাবে। এটা কারোর ওপর হাতের সুখ তো হচ্ছে, একটু আমাদের একটা নাগরিক কর্তব্য পালন করে আসি। ভাবতেই পারেন লোকজন চারপাশে যা হচ্ছে সেটাই তো দেখে মনে হচ্ছে। আর তারপর বিদেশি নাগরিকরাও তার মধ্যে এসে আজকাল জুটে যাচ্ছেন। এখানকার লোকজনে শুধু আর হচ্ছে না, যে যেমন পাচ্ছে ঢুকে পড়ছে। আর দেখুন, বিদেশি নাগরিকরা যখন নির্দ্বিধায় এখানে এসে গণপিটুনিতে ঝাঁপিয়ে পড়ে, তখন কি প্রমাণ হয় জানেন? প্রমাণ হয় আমাদের সামাজিক পরিকাঠামোটা একদম ভেঙে পড়েছে। এরপর হয়তো আমাদের মধ্যে বহিরাগত কেউ এসে আমাদেরই দিয়ে একটা বড়সড় নাশকতা কিংবা হিংসা ঘটিয়ে নিয়ে চলে যাবে, একটা ছোট্ট প্ররোচনা দেবে, আমরা অন্ধের মতো তার প্ররোচনায় পা দিয়ে দেবো। আইন শৃঙ্খলা নিয়ে আমরা কথায় কথায় প্রশাসনকে নিয়মিত কাঠ গড়ায় তুলি, কিন্তু একটু ভেবে দেখুন তো, ওটা বিষয়টা অতটাই সহজ, অতটাই সরল। শুরুতে তো আমরাই যদি বিচার বুদ্ধি বিসর্জন দিয়ে খুনোখুনি শুরু করে দিই, প্রশাসন কি করে সামলাবে, কতজনকে ধরবে বলুন তো? কী দিয়ে মেরেছে তা বলতে পারবো না, কিন্তু আপনার ওইখানে চপ্পল ফপ্পল পড়েছিল, ওইখানে বডিটা পড়েছিল, মানে প্রথম পড়েছিল, তারপরে ওর দিদা এইখানে নিয়ে এসছে হালকা ফুলকা এদিক সে ওই গাঁজার নেশা ফাশা করার জন্য এদিক সেদিক আর কি পড়ে থাকতো। এখন কার কি করেছে সেটা আমি বলতে পারবো না, আর কিছু করতে হবে। কাজ করে তো এমনি ঘুরে বেড়াতো। হ্যাঁ, মানে পাগল মতো হয়ে গেছিল। পরপর দুদিন দুটো ঘটনা, দুটোতেই জাস্ট সন্দেহ। ফল এক, 2 সহনাগরিকের মৃত্যু। সল্টলেকে তাহলে মরলোকে প্রসেন মণ্ডলের তো মেডিকেল ডেথ সার্টিফিকেট হয়েছে, কিন্তু শুধুই কি তার মৃত্যু হয়েছে? তাকে যারা পিটিয়ে মারলো তারাও তো কেউ ক্রিমিনাল নয়, কিন্তু ক্রাইম করে তাদের গায়েও তো ক্রিমিনালের তকমা লেগে গেল। ফলে তারাও তো ওই সুস্থ স্বাভাবিক পরিষ্কার নাগরিক হিসেবে নিজেদের যে পরিচিতি সেটাকে মেরে ফেললেন। এবার বউবাজারেও গণপিটুনিতে মৃত্যু হয়েছে, সেখানেও আরেকজন মারা গেছেন এইভাবে। এরশাদকে পিটিয়ে মারার অভিযোগে 12 জন ছাত্র আর 12 জন বর্তমান ছাত্র, 2 জন প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। দেখুন, এরশাদ মরে গেছে ওই গণপিটুনিতে, কিন্তু তার সঙ্গে ওই 14 জনের কেরিয়ারও কিন্তু মরে গেল। 4টে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্র এই অভিযুক্তরা, প্রত্যেকে মেধাবী ছাত্র, কেউ প্রেসিডেন্সি, কেউ রবীন্দ্রভারতী, কেউ কলকাতা, কেউ সংস্কৃত বিশ্ববিদ্যালয়। ভাবুন তো, শিক্ষা তো মানুষকে তৈরি করে, মনে প্রাণে তৈরি করে দেয়। তাহলে কোথায় গন্ডগোল হচ্ছে? শিক্ষারই একটা বড় ফাঁক থেকে যাচ্ছে নাকি ওই কেতাবি শিক্ষাটা যে আসল শিক্ষা নয়, সেই সত্যটাই আবার নতুন করে উঠে আসছে। তদন্ত এই 2 জন প্রাক্তনীর কথা বললাম না, তাদের মধ্যে একজনের বয়স 27, প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের প্রাক্তনী, আর অন্যজন বয়স 28, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তনী। দুজনেই 5 বছর আগে পাশ করে বেরিয়ে গেছেন, কিন্তু এখনও ওই উদয়ন সরকারি হোস্টেলে থাকতেন। সস্তায় পুষ্টিকর জায়গা, হয়তো তাই হোস্টেল ছেড়ে যাননি। দেখুন, কেউ যেতে না চাইলে হোস্টেল প্রশাসন তার হাত গুটিয়ে বসে থাকবে? তাদের কোনো আলাদা করে কোনো ক্ষমতা নেই তাদের যেতে বলার, তারা থাকতে দিল কি করে? পুলিশি তদন্তে উঠে এসছে যে এক প্রাক্তনী নাকি হোস্টেলের দারোয়ান আর নাইট গার্ড হিসেবে কাজ করতেন, আর অন্যজন রাঁধুনির হেল্পার হিসেবে কাজ করতেন। ভাবুন একবার, একটা সরকারি হোস্টেলে এভাবেও থেকে যাওয়া যায়। এবার হিসেব করে দেখুন, 15টা জীবনের থেকে কি একটা মোবাইল বা 2টো মোবাইলের দাম বেশি? কিভাবে সরল ছাত্ররা একদিনের মধ্যে, একটা ঘটনার মধ্যে ক্রিমিনাল হয়ে গেল দেখুন। পুলিশ জানিয়েছে যে এরশাদকে তারা যখন উদ্ধার করতে গেছিল তখন ছাত্ররা নাকি গেট না খুলে দরজা আটকে রাখে, ব্যাট দিয়ে মারধর করা হয়েছিল এরশাদকে, তারপর দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় এরশাদকে, অন্তত 2 ঘন্টা। ফেলে না রেখে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে এরশাদ হয়তো বেঁচে যেতেও পারত। পুলিশ কি জানিয়েছে জানেন? এরশাদের পা ভাঙা ছিল, শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, সেটা তো স্বাভাবিক,
কিন্তু তারপরেও যেটা তাদের কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক লেগেছে আর যেটা আমাদের কাছে সব থেকে অ্যালার্মিং লেগেছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাও নাকি করেছে অভিযুক্তরা। সিসি ক্যামেরার ফুটেজ নাকি ডিলিট করা হয়েছে। তার মানে একজন ক্লিনিক্যালি মারা গেলেন, তিনি এরশাদ, আর 14 জন যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই তারা রাতারাতি পাকা ক্রিমিনাল হয়ে গেলেন। নাকি আমাদের শিক্ষা বা আমাদের সমাজের মধ্যে এমন ফাঁক থেকে যাচ্ছে, ক্রিমিনালটা হয়েই থাকছেন সবাই। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব। এটা মানসিক ধৈর্য হারিয়ে মানুষের, পুলিশের রাস্তায় নয়, পুলিশ পর্যন্ত যাওয়ার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো, এটা অত্যন্ত বিপজ্জনক। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। প্রশাসন মানে তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা পার্টি অফিস থেকে প্রশাসন চালাচ্ছে, এবং যখন প্রশাসনের এইভাবে পার্টি নির্ভর হয়ে পড়ে তখন এই ধরনের ঘটনা বারবার ঘটে। আর মহিলাদের উপর যখন এইভাবে অত্যাচার বাড়ে, সেই শাসকের সময় আসন্ন। এই ছেলেগুলো মারছে তারা কি নিজেরা বুঝতে পারছেন এর পরিণতটা কি? তারা খুব ভালোভাবে জানে যে নো পানিশমেন্ট। এক সংখ্যক পুলিশ অফিসার আমি বলবো যারা দলদাসে পরিণত হয়েছে, তার পার্টির স্বার্থে এবং পয়েন্ট পাওয়ার মধ্যে বা পাওয়ার জন্য, ভালো পোস্টিং নেওয়ার জন্য আজকে মার্ডার কেসগুলোকে সর্বনাশ করে দিচ্ছে। এগেনস্টে যদি সিরিয়াস অ্যাকশন না হয় তাহলে কিন্তু এই ব্যাধি থেকে আজকে রোগ সারাবার কোনো রাস্তা নেই। যাক, নিশ্চিন্ত হলাম। জানেন তো সবচেয়ে বড় প্রবলেম কখন? যখন ডাক্তাররা রোগ ধরতে না পারে। কিন্তু এক্ষেত্রে তো দেখলাম সবাই জানেন যে আসল সমস্যাটা কোথায়। তাহলে রোগটা ধরা পড়ে গেছে, রোগের কারণগুলো ধরা পড়ে গেছে, এবার নিশ্চয়ই রোগটা সারবে। সেইটা খুব সংশয়জনক, জানেন তো। তার কারণ কেউ নিজেদের স্তরে কিভাবে সেটাকে সামলাবেন সেটার কথা বলছেন না। সবাই জানেন, হওয়া উচিত বলছেন, আমি করব কেউ বলছেন না। আসলে রাজনৈতিক লাইন অনুযায়ী সবাইকে চলতে হয়, তো সবাই নিজে যেটা বলছেন সেটা ওই রাজনৈতিক বক্তব্য বলছেন, অ্যাকচুয়ালি রাজনৈতিক লাইন অনুযায়ী হাঁটছেন। তার বাইরে বেরিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা, ব্যতিক্রমী ভাবনা চিন্তা কেউ করছে না, তাতে তো দায় বেড়ে যাবে। এই যে বিরাটির ট্রেনে মহিলার থেকে যারা বাচ্চাটা ছিনিয়ে নিল, তারাও তো কোনো ওরমভাবে পলিটিক্যাল পার্টির লোকজন নন। তাহলে তারা ওরকম মানে একটা লাইনের বাইরে একটা অদ্ভুতভাবে হাঁটলেন কেন? কোনো রাজনৈতিক দলের ঝান্ডা তাদের হাতে ছিল না। তারা তো কয়েক ঘন্টার উত্তেজনার থ্রিলটা এনজয় করে এখন বেগতিক দেখে ওই একই রকমভাবে চুপ মেরে গেছেন। তারা এখন কেন এগিয়ে আসছেন না? রাজনৈতিক দলগুলোর তো বাধ্যবাধকতা বুঝতে পারছে, ওই পার্টি লাইন। কিন্তু এদের কি লাইন? মারধর হয়ে গেছে, এখন কি ভয় পাচ্ছেন? দেখুন, সোশ্যাল মিডিয়ায় গুজবের ক্যাম্পেইন যারা করেছিলেন তারা এখন কিন্তু সব চুপচাপ, অথচ যা হবার তা তো হয়ে গেছে। ওই মহিলা এখনও হোম থেকে বাচ্চা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আপনাদের জানিয়ে দিই, পারলে এটাকে ভাইরাল করবেন। আইনের গেরোয় নিজের বাচ্চাটাই মায়ের কোলে ফিরতে পারছে না, আপনাদের জন্য পারলে এটা ক্যাম্পেইন করবেন। এটাও তো কিছুটা প্রায়শ্চিত্ত হবে। এরপর না আপনাদের জন্য ট্রেনে কোলের বাচ্চা কেঁদে উঠলেও বাবা মায়ের প্রেশার বেড়ে যাবে, পাছে সহযাত্রীরা ছেলে ধরা সন্দেহে বাচ্চা ছিনিয়ে নেয়। ভুল বোঝাবুঝি হলো, মিটে গেল, সেটা তাও মানা যায়। কিন্তু সেটা যদি না হয়, এরকম যদি বাবা মাকে ঘুরে ঘুরে বেড়াতে হয় বাচ্চাটাকে ফিরে পাওয়ার আশায়, অথবা ভদ্রমহিলা সেদিন মারধর খেয়েছিলেন, গণপিটুনি খেয়েছিলেন, আরও তো খারাপ কিছু হতে পারত। হতেই পারতো বাচ্চাটা আর কোনোদিন তার মাকে দেখতেই পেল না। কে দায় নিতেন তার? যারা সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ার করেছিলেন তারা? প্রায়শ্চিত্ত করুন না, একটুখানি লোকজনকে বলুন না যে একটুখানি কিছু করার আগে ভাবুন।
না ভেবেচিন্তে কাজকর্ম করলে এরকমই সব কাণ্ড কারখানা করতে থাকবে, এবং তার রেশ কোন দিন আপনার আমার কারুর ঘাড়ে এসে পড়বে, আমরা তো তখন নিজেরা ভুক্তভোগী হয়ে যাব। তার আগে একটু সতর্ক হন। দেখুন, আমরা আমাদের কোথাও গিয়ে চেষ্টা করি আমাদের মতো কাজকর্ম করার, এগুলো বলার। এবার এগুলো কেউ কানে তুলবেন কি না, বা এটাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার খুব সমস্যা হবে কি না, সেটা তাদের ব্যাপার। নিজের মতো করে করুন না, নিজের কাজটা নিজের মতো করে করুন। বুঝতেই তো পারছেন যে আপনাদের একটু ইধার উধার কিছু কাজকর্মের জন্য, কিছু সস্তা নাগরিক অধিকার প্রয়োগের জন্য, সস্তা নাগরিক দায়িত্ব পালনের ঢং করার জন্য একটা পরিবার, একটা মানুষ কোথায় চলে যেতে পারে ভাবুন তো। থানা, পুলিশ, আইন আদালত হলে বাচ্চাটাই তো এরমভাবে হাতছাড়া হয়ে যাবে। বাড়িতে মা বাবা কাঁদবে, হোমে বাচ্চা কাঁদবে। কিন্তু যদি একটু সচেতনতা বাড়ে, তাহলে গোটা বিষয়টা একটু অন্যরকম হতেও পারে। তো আজই একই ধরনের একটা ঘটনা ঘটতে বাঁচলো। হয়তো তার জন্য কোথাও গিয়ে হয়তো ওই সচেতনতা, যেটা কিছু কিছু জায়গার থেকে বলা হচ্ছে, আমরা রোজ বলছি, হয়তো তার খানিকটা প্রভাব পড়ে থাকলেও থাকতে পারে। আজকেই অল্পের জন্য রক্ষা পেয়েছেন আর এক দম্পতি। সকালে শিশুকে নিয়ে কলকাতা এসেছিলেন সুন্দরবনের ওই দম্পতি, বাবা মা বাচ্চা। পরে ট্রেন ধরে পৌঁছন হুগলির জনাইতে, আর সেখানে নামতেই কীভাবে যেন ছেলে ধরা সন্দেহে গুজব রটে যায়। জানেন তো, এটা যে কী করে রটায়, কে রটায়, আমার মাঝে মধ্যে সন্দেহ হয় এগুলোর পেছনে না কোনো ষড়যন্ত্র কাজ করে, কোনো অন্য উদ্দেশ্য কাজ করে। এরকম হতে পারে যে এই মারধর হবে, তার মধ্যে থেকে হয়তো অ্যাকচুয়াল ছেলে ধরা কেউ সেই বাচ্চাটাকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার মতলব করেছে, হতেই পারে, আমরা জানি না। এবার এইটার ক্ষেত্রে আরও খারাপ কি জানেন, এই যে দম্পতি, তার মধ্যে স্বামী ভদ্রলোক, তিনি মুখ বধির। ফলে ভদ্র মহিলা দায়িত্ব ছিল উত্তেজিত জনতাকে বোঝানো। উত্তেজিত জনতাকে নেতারা সবসময় বোঝাতে পারেন না, তো এইভাবে একজন মহিলা কি করে বোঝাবেন বলুন। এরকম একটা পরিস্থিতিতে দুজনকে স্টেশনে আটকে রেখে খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায়। এই একটাই কাজের কাজ, এই একটাই উপকার, এটাই হয় আস্তে আস্তে যদি সচেতনতার প্রচারটা হয়। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তারা দুজন স্বামী স্ত্রী আজই সুন্দরবন থেকে জনাইতেই আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। কোলের শিশুটা ওই দম্পতিরই সন্তান। এগুলো সব জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। এক্ষেত্রে ওই ডেলি প্যাসেঞ্জাররা পুলিশে যে খবর দিয়েছেন, এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। আচ্ছা, সকলের যদি প্রতিবাদী হওয়ার এতটাই স্বাদ হয়, তাহলে এই নিরীহ মানুষগুলোকে কেন হেনস্থা করছেন? দল বেঁধে কোচবিহারে যান না, এক তরুণীকে, বাংলার নিজের মেয়েকে ওখানে বিবস্ত্র করে হেনস্থা করা হয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। এই রাজ্যে এই ঘটনা বরদাস্ত করা হবে না। মুখ তুলে বলুন, চিৎকার করে বলুন। কোচবিহারে যেতে না পারেন, জেলায় জেলায় আপনার নিজের বাড়ির সামনে অন্তত একটা প্রতিবাদ মিছিল বার করুন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন, যাতে চারপাশেই বার্তাটা ছড়িয়ে যায় যে কিছু কিছু জিনিস এই বাংলায় করা চলবে না, এটা বাংলার সংস্কৃতি নয়, বিশ্বাস নয়, বাংলার রুচি নয়। শুনলেন তো ফিরহাদ হাকিম বলছিলেন, সব কিছু এগুলো পুলিশের পক্ষে, প্রশাসনের পক্ষে করা সম্ভব না। একদম ঠিক, গোড়াতে নিজেদের তো ভাবনা চিন্তাটা বদলাতে হবে, তারপর তো বাকি সবাই বদলাবেন। কিন্তু সকলে চুপ কেন? এই ঘটনাটা এতটাই তেতো বাস্তব যে গলা দিয়ে নামছে না, তাই। অথচ এটা কিন্তু সকলের নিরাপত্তার প্রশ্ন। ওই কোচবিহারের তরুণীর সঙ্গে যা হয়েছে, সেটা আগামী দিনে আপনার আমার কারুর সঙ্গে যে হবে না, গ্যারান্টি দিতে পারেন? কিন্তু এতে না আতঙ্ক, আক্রোশ কিছু কিছু দেখা যাচ্ছে না, জানেন তো। লোকজনের মধ্যে একটা অদ্ভুত নির্লিপ্ত ভাব। চোর সন্দেহে কিছু নিরীহ মানুষের ওপর হাতের সুখ করা তৃপ্তি বোধহয় প্রতিবাদী হওয়ার থেকে অনেক বেশি। আর মানুষ যখন চুপ, তখন সুযোগটা কে নিচ্ছে? রাজনীতি। এটা তাদের কাজ, তাদের রাজনৈতিক বক্তব্য বলতেই হবে। রাজনৈতিক স্বার্থের বাইরে রাজনীতিকদের আর কিছু নেই। তৃণমূল নেতা নেত্রীরা বিষয়টাকে অরাজনৈতিক বলে অস্বীকার করছেন। তারা অস্বীকার করলেও তো বিষয়টা মিথ্যে হয়ে যায় না। কেউ রাজনীতি করুন চাই নাই করুন, কারোর ইজ্জত কি এত সস্তা? এর জন্য আমরা ভোট দিই। আর বিজেপি দাবি করছে নির্যাতিতা তাদের কর্মী, তাই ভোট পরবর্তী হিংসার শিকার। তাই রাজনৈতিকভাবে পাশে দাঁড়াতে আজ
মানে ঘটনার দুদিন পর সব জোগাড় যন্ত্র করে গুছিয়ে টুচিয়ে বিজেপির মহিলা বিধায়করা কোচবিহারে গেছিলেন নির্যাতনের দাবিতে, নির্যাতনের তদন্তের দাবিতে সিবিআই চেয়েছেন তারা। চুলের মধ্যে আমাকে 1 কিলোমিটার খালি দেয়া ধরে নিবড়ে, এ পাকে একবার পাকায় একবার ও পাকে পাকায়, এইটুক করে 5-6টা মহিলা হচ্ছে একাই পাই। তখন আমার ছোট ছেলে তখন বাড়ি থেকে দেখছে একপাশে তাও এখন কোষ্টা বেরিয়েছিল, দেখে পায় না, তখন চিল্লিয়েছি মা মা করি, তখন ছেলেটা বোধহয় আওয়াজ পেয়েছে দৌড়িয়েছে, আসি করে আমার মাকে ছাড়ি দেও, কান্দেছে বড় গলায়, এইটি এতটুকু কর পাই যে বাচ্চারা কান্দি দিচ্ছে আর কয় মাক ছাড়ে দাও, তখন আরো বেশি করে ধরছে আর বাচ্চারা 2-3টে মহিলা এদের ধাক্কে দেয়। মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, আপনার সিকিউরিটি আছে কিন্তু আর কোনো মানুষের সিকিউরিটি নেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডারই নেই। মমতার পুলিশ তারা বলছে না না কিছুই হয়নি, এটা হচ্ছে পারিবারিক বিবাদ, লজ্জা করে না, পারিবারিক বিবাদ এটা নয়, এটা পলিটিক্যাল বিবাদ, কারণ আমাদের এই বোন সে বিজেপি মাইনরিটি মোর্চার জেলার একজন খুব সক্রিয় কর্মী। যদিও নিন্দনীয় ঘটনা এবং পুলিশ বারবার বলছে এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই, যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। 4 জনকে গ্রেপ্তার করেছে বিজেপি, এটাকে নিয়ে নাটক করবার চেষ্টা করছে, এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া পুলিশ এই ধরনের ক্রাইমে এত লঘু ধারা দিতে পারে না। আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব, সিবিআই তদন্ত চাইবো, আমরা এর হেস্তনেস্ত করে ছাড়বো। আমি আজকে নির্যাতিতার সাথে ফোনে কথা বলেছি এবং তাকে বলেছি কলকাতায় আনার জন্য। আমরা কলকাতাতে হাইকোর্টে প্রয়োজনে তাকে পেশ করব, সিবিআই তদন্তের দাবি জানাবো। এবং তৃণমূল কংগ্রেস যেরকম প্রত্যেকবার বলেন এবারও মিথ্যে কথা বলছেন, ওনাদের জাস্টিফাই করতে হবে। যদি এটা পারিবারিক লড়াইও হয়, যদি হয়, সেক্ষেত্রেও তৃণমূলের হস্তক্ষেপ ছাড়া এত লঘু ধারা পুলিশ দেয় কি করে? বিবস্ত্র করে মহিলার ওপর অত্যাচার যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে, কারা করেছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে। বিজেপি সব ব্যাপারে যেভাবে শুধু ওদের সদস্য খুঁজে বেড়ায়, এটাও ঠিক না। এই প্রতিনিধি দল কুচবিহার থেকে বেশি দূর না, মণিপুরেও যাবে, আমি এটা আশা করি। ওরা নাটক করছে। বিজেপির যদি কুচবিহারে প্রতিনিধি দল পাঠাবার দরকার হয়, প্রথম প্রতিনিধি দল গঙ্গাধর কয়ালের কাছে গিয়ে জেনে আসুক সন্দেশখালিতে কিভাবে টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ দিয়ে নাটক করা হয়েছে। বুঝতে পারলেন তো, এতগুলো কথা শোনালাম একটাই জন্যে, যে এবার আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে কোচবিহার কাণ্ডটা এবার ঠিক কোন দিকে মোড় নেবে। আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি, বিজেপি হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানাবে, তৃণমূলের নেতা অভিযোগ করবেন যে কোচবিহারে হেরে গিয়ে এজেন্সির অপব্যবহার করছে বিজেপি, আর তারপর হাইকোর্ট যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তারপর আবার যথারীতি দু দলের নতুন অ্যাঙ্গিক থেকে ওই রাজনৈতিক বক্তব্য তরজা আর কি যেটাকে বলে, সেটা শুরু হয়ে যাবে। এটা আপনারা আন্দাজ করে নিতে পারেন, আমরা আপনাদের জাস্ট আউটলাইনটা দিলাম, এরকমই হবে, এর বাইরে খুব বেশি কিছু হয় না আর কি। আমরা তো এতদিনে তাই দেখতাম, তাই দেখছি। আগে আদালতের রায় রাজনৈতিক নেতারা অন্তত বিনা বাক্যব্যয়ে মেনে নিতেন, এখন রাজনীতি আদালতকেও ছাড় দেয় না, উল্টে প্রশ্ন করে, মাঝে মাঝে তো দেখিয়েও দেয়। দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে যোগ দিতে আমাদের রাজ্যে এসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত ছিলেন। প্রধান বিচারপতির সামনেই মুখ্যমন্ত্রী বলেছেন, বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাত কাম্য নয়, বিচার ব্যবস্থার সৎ এবং বিশুদ্ধ থাকা উচিত, গোপনীয়তা বজায় রাখা উচিত। এর জবাবে কিনা যায় না, প্রধান বিচারপতি যেটা বলেছেন এই অনুষ্ঠানে, আদালতকে ন্যায় এবং বিচারের মন্দির ভাবাটা ঠিক নয়, কারণ তাহলে বিচারকদের দেবতা ভাবতে হবে, সেটাও ভুল। তার মানে কোথাও গিয়ে তিনি এমনভাবে চেয়েছেন যে সংবিধানটাই মান্যতা পাক, সংবিধান মেনেই বিচারকরা সব কিছু করেন, এই সহজ সত্যটা মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু বলেননি। বিচার ব্যবস্থা নিয়ে এই কথাটা তিনি গত কয়েক বছর ধরেই বলছেন, কিন্তু এবারের তাৎপর্যটাই আলাদা।
তিনি দেশের প্রধান বিচারপতির সামনে যে বক্তব্যটা রাখলেন তার মধ্যে তো একটা প্রচ্ছন্ন অনুযোগ রয়েছে। এবার পরের মাসেই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মামলা শুনবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একটা রাজ্যের কর্মচারীদের ওই ডিএ সংক্রান্ত মামলা, আর দুই নিয়োগ দুর্নীতিতে 26,000-এর চাকরি বাতিলের মামলা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, মানে সেটা বার্তা ধরলে বার্তা, না ধরলে সেটাও একটা বার্তা আর কি। এবার রাজ্যের মামলায় সওয়াল জবাব শোনার আগে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মনোভাবটাও কি প্রধান বিচারপতি জেনে গেলেন? I want to apologize to mention this to all of you. It is not my intention to humiliate or manhandle to anyone, but my submission, my kind submission, that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret. Increasingly you find judges writing about their own ideologies and judgments. I'm not saying that judges do not possess their own personal philosophies. Please remember that we are servants of the Constitution. We are not masters of the Constitution. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন কিন্তু দুজনেই। আমি তাই ভাবছিলাম মুখ্যমন্ত্রীর বার্তাটার মানে যে মর্মার্থ বা ইঙ্গিত সেটা তো খুব স্পষ্ট, তার জন্য তিনি আগে ক্ষমাও চেয়ে নিয়েছেন। আর ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি যেটা বললেন যে বিচারপতিরা তাদের ব্যক্তিগত বক্তব্যকে, ব্যক্তিগত জীবন দর্শনকে এই অনেকেই তাদের রায়ের মধ্যে দিয়ে লিখে দেন আর কি। সেটা বোধহয় সবসময় ঠিক নয়। তাদের মনে রাখতে হবে যে তারা আসলে সংবিধানের ধারক বাহক। খুব ইন্টারেস্টিং, দুজনের দুটো কথার মধ্যেই ইঙ্গিত রয়েছে যে যেটা বুঝবেন তার জন্য এটাই যথেষ্ট। এবার কেউ কেউ আমি ডেফিনেট 2-2 4 করে মেলাতে শুরু করবেন যে কে এরকম ব্যক্তিগত মন্তব্যগুলো রায়ের মধ্যে লিখতেন বা লিখেছেন। আচ্ছা, তার সম্পর্কেই কি তাহলে প্রধান বিচারপতি বললেন, বা এরকম আর কার কার সম্পর্কে বললেন? আচ্ছা, তাই যদি হয় তার সম্পর্কে মুখ্যমন্ত্রীর বা শাসক দলের মনোভাবটা কীরকম ছিল? তাহলে কোথাও গিয়ে যাকে এটা অনেক জটিল হয়ে যাবে। ছেড়ে দিন, আপনারা পারবেন ডিডাকশানগুলো করতে, আপনারা করে নেবেন না। দেখুন, এটার বাইরে আর 2-4টে বিষয় রয়েছে যেগুলো ওই বলবো না করেও আর কি এটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছি, বুঝলেন তো? মানে নিজে খুব অস্বস্তিকর জায়গায় পড়ে যাচ্ছি। একরকম বলছি, তারপর আবার অন্যরকম করতে হচ্ছে। এই যে 2 বিধায়কের শপথ, এটাকে তো আমরা বলেছিলাম যে এটা নিয়ে আর কোনো কথা বলবো না, এটা বিরক্তিকর। একটা ছেলে মানুষই চলছে, আমাদের টাকা পয়সা নিয়ে একটা অদ্ভুত জিনিস চলছে যেটা জাস্ট মেনে নেওয়া যায় না। কিন্তু মুশকিল হচ্ছে যে জায়গায় বিষয়টা চলে গেল, শাসক দল তথা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে যে লড়াইটা, সেটাকে তো কদর্য ছাড়া এখন আর কিচ্ছু বলা যাচ্ছে না। কি করে এই জায়গার থেকে এড়িয়ে যাই বলুন তো? যখন ওই রাজ্যপালের পোস্টে বসে থাকা সাংবিধানিক প্রধান এই রাজ্যের প্রশাসনিক প্রধান মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দেন, সেটার জন্য তখন তো আর আমাদেরও চুপ থাকা যায় না, তখন মুখ খুলতেই হয়, আমাদেরও তো বোঝার চেষ্টা করতে হয়। এই কুণাল ঘোষ যেটা বলেছেন, যে যা বলছেন সেটা তো যা ঘটছে তার পরিপ্রেক্ষিতেই তিনি তার বক্তব্য রেখেছেন। এবার কে সত্যি কে মিথ্যে আমরা তার মধ্যে যাচ্ছি না। আমরা শুধু জানি রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক কর্মী শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, এই অবধি সত্যি। কিন্তু তারপরে গোটা বিষয়টার কি হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। তার কারণ হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে ওভাবে তদন্ত করা যায় না, পুলিশ করতে পারে না, আর তদন্ত করা যাবে না এটা তো চিঠি দিয়ে বলেও দিয়েছেন রাজ্যপাল। ফলে ওই তদন্তের কোনো অগ্রগতি নেই, এটা তো ধরে নিতে হবে। শুধু বিষয়টা জীবন্ত রয়েছে সেটা তো আমরা এই বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ দেখে বুঝতে পারছি। আমরা এটার বিষয়ে কিছু বলছি না, কিন্তু গোটা বিষয়টা যে ক্রমশ কাদা ছোড়াছুড়ির জায়গায় যাচ্ছে সেটা এবার মাঝে মধ্যে বলতে হচ্ছে, জানেন তো? এদের মাইনেগুলোও তো আমরাই দিই, আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া, এটা কিন্তু জাস্ট কোনো মতেই কাম্য না।